ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চ যে সময় বেঁধে দিয়েছে এবং তারা যে আজকে তাদের জমায়েতটা থেকে বেরিয়ে এসছেন, আমি এটাকে সাধুবাদ জানাতে চাই। ইনফ্যাক্ট আমি এই কথাটা বলছিলাম যে তারা এই জমায়েতটা খুব বেশি দীর্ঘ করা উচিত হবে না, কারণ দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা আছে। যখন জমায়েত থাকে তখন কোনো ধরনের স্যাবোটাজ হতে পারে, যেটাকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমরা যখন নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনের মধ্যে চলে গেছে, এবং টেকনিক্যালি যদি চিন্তা করে এই ধরনের জমায়েত হওয়া এই তফসিল পরবর্তী সময়ে হওয়ার কোনো যৌক্তিকতা ছিল না, এবং এটা আইনেও সমর্থন করে না। তো যাই হোক, তাদেরকে আমি প্রথমত এটাকে ধন্যবাদ জানাই। অপরাধী ধরা এবং ব্যবস্থা নেওয়া আসলে 24 ঘন্টা হওয়া সম্ভব না, কিন্তু সরকারের হাতে একটা কাজ করার স্কোপ অন্তত আছে, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো সেট, শুধু উপদেষ্টা না, উপদেষ্টা, বিশেষ সহকারী সচিব, আইজিপি, এই চারজনকেই আসলে সরিয়ে দেওয়া উচিত হতো বহু আগে। এখনকার কথা বলছি না। এই সরকারের সবচেয়ে অক্ষম এবং অথর্ব মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানুষ এটা বলতেই পারে। আমরা এই কথা যখন বলছি, এটাকে মাথায় নিয়ে বলছি যে শেখ হাসিনা বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে চলে গেছে, তার কনফিডেন্স সমস্যা হয়েছে, তারপরও বলছি যা যা হবার কথা ছিল, যেভাবে কথা ছিল, ওইটা মাথায় রেখেও তার কাছাকাছি দূরে থাকুক, তার অর্ধেক এক তৃতীয়াংশ করতে পারি। সুতরাং এই সেটটা আগেই পাল্টানো দরকার ছিল। আমি বহুদিন একটা কথা বলতাম যে উপদেষ্টা বা বিশেষ সহকারীকে সরালে সমস্যার সমাধান হয়ে যেত, আমি এটা কনফিডেন্টলি বলতাম না। কিন্তু সরকার যখন কাউকে পরিবর্তন করে তখন বোঝা যায় তিনি একটা কগনিজেন্সে নিচ্ছেন, যে আমি রেকগনাইজ করছি এখানে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, ঠিক আছে আমি একটু চেঞ্জ করে দেখি। So, এটা ক্যাবিনেটেরই আর কাউকে দেন বা বাইরে থেকে কাউকে আনেন, আপনি এটাকে রেকগনাইজ করলেন। এখন সরকার যখন এটা করে না, তার মানে এটা হচ্ছে সরকার পাত্তা টাত্তা দিচ্ছে না। সুতরাং 24 ঘন্টার মধ্যে আমি ধারণা করি সরকার ক্যাবিনেটে কোনো চেঞ্জ আনতেও পারে, কারণ এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সরকারের পটেনশিয়াল আরো বেশি অস্থিরতা ঠেকানোর জন্য, যেটা তার হাতে আছে। আসামিরা ইভেন ইন্ডিয়াতে চলে গেছে কিনা এটা হুম। নিয়ে প্রশ্ন আছে। আর যদি নাও গিয়ে থাকে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে যে ধরে ফেলা যাবে সেটা নাও হওয়া সম্ভব, কিন্তু সরিয়ে দেওয়া দায়িত্বশীল সেটা হতে পারে। যে হবে এই সেটা। উদ্বেগ আছে, এই উদ্বেগ থাকবে না তা বলছি না, এই উদ্বেগ আছে। এবং যেহেতু সরকার এতদিন ধরে করেনি, মানে মানুষের জীবনের জানমালের নিরাপত্তা, মব তৈরি হওয়া যে কোনোখানে, যে কোনো ঘটনা ঘটতে থাকা ক্রমাগত, এগুলো তো আছে। ইভেন আমরা শুধু উসমান হাদির কথা বলবো কেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদয়চি, ছায়ানট, এসব জায়গায় যে ঘটনা ঘটলো, উসমান হাদি কিন্তু হঠাৎ করে একটা গানশট ইনজুরিতে মাথায় কিন্তু সেই রকম ভাবে যদি আঘাত লাগে, মানুষ মোমেন্টে মারা যেতে পারেন, জাস্ট হুম। সেকেন্ডসে মারা যেতে পারেন। কিন্তু ওসমান হাদি তো বেঁচে ছিলেন ফর সাম ডেইজ। ইভেন ওনার মৃত্যুর আগের দিন প্রধান উপদেষ্টা বলেছেন যে তাকে সিঙ্গাপুরের মন্ত্রী জানিয়েছে তার অবস্থা খুবই সংকটাপন্ন, এবং এবং উনি বলছেন জনগণকে শান্ত থাকার জন্য, লাস্ট বাক্যে কিন্তু এটা বলেছেন। তার মানে উনি জানেন এই অস্থিরতার সুযোগ আছে। তো তাহলে প্রস্তুতি কোথায়? তাহলে প্রস্তুতি কোথায়? পুলিশ, সেনাবাহিনী সব ওগুলো ঠেকাতে পারেনি কেন? সেই কারণে আমি বলছি যে ও লং ওভার ডিউ, এটা করা উচিত। না হয় আসলে শুধু ইনকিলাব মঞ্চ না, অন্য নাগরিকদের মধ্যে এটা নিয়ে সবসময় প্রশ্ন আসবে। এখন আসলে এই মন্ত্রণালয় যখন পাচ্ছে না, তখন প্রশ্ন শুধুমাত্র এটা না, প্রশ্ন এখন সামনে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনে কি করবে, যেখানে 300 সিটে প্রার্থীরা নির্বাচন। 24 ঘন্টায় এই পারপাসে কিছু হবে কিনা আমি ঠিক বলা মুশকিল, তবে টেনশন বাড়বে। সরকার থাকলে, সেই সরকার যদি কার্যকর সরকার হয়, তাহলে টেনশন কমে। হুম। সরকারের পদক্ষেপ, সরকারের উদ্যোগ, সরকারের সিনসিয়ারিটি, এইগুলো যদি কার্যকর থাকে, কার্যকর সরকার থাকে, তাহলে তার কিছু প্রতিফলন থাকে। বিশেষত ওসমান হাদির মানে বর্ষণের মুখোমুখি হওয়ার পরে যারা হত্যাকারী হিসাবে বা খুনি হিসাবে অথবা গুলি বর্ষণকারী হিসাবে আমরা যাদেরকে পরবর্তীতে দেখেছি, চিহ্নিত করেছি, তার বাইরের কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আসল ক্রিমিনাল হিসাবে যাদেরকে আমরা দেখেছি বা প্রচার মাধ্যমে বা সরকারের বিভিন্ন মহল বিশেষের বক্তব্যে, তারা কিন্তু কেউ গ্রেপ্তার হয় না। মিডিয়ার মারফত আমরা জেনেছি তারা দেশ থেকে চলে গেছে, সত্য মিথ্যা আমি জানি না। হুম। তবে 24 ঘন্টা যারা আলটিমেটাম দিয়েছে তাদের প্রতি আমার সহানুভূতি আছে। কারণ তারা একটা
চরম ফ্যাসিস্ট, মানে হত্যাকারী, লুটেরা, তাদেরকে পতন ঘটানোর ব্যাপারে তারা আহ, বিশেষ ভূমিকা রেখেছেন। তাদের উদ্যোগ, উদ্যম, সাহসিকতার প্রতি আমার শ্রদ্ধা আছে। যে ছেলেটি শহীদ হয়েছে বা আত্মাহুতি দিছে, সে গণতন্ত্রের পক্ষের মানুষ। যে শৃঙ্খলা, সে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। এটা তো কখনো অন্যায় হতে পারে না। গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছে, বলেছে। তো জীবনে দিতে চেয়েছে গণতন্ত্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এইসব প্রশ্ন, কিন্তু তাকে কেড়ে নেওয়া হলো। তাহলে যারা আলটিমেটাম দিচ্ছে, তাদের স্বপ্ন, তাদের উদ্যোগ, তাদের ভালোবাসা, এগুলো নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই। তারা তো তার বন্ধু, তার নেতা, তার সহকর্মীর হত্যার বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতেই পারে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গী সাথীরা, বিশেষত আইন শৃঙ্খলার সঙ্গে নিয়ন্ত্রণে যারা যুক্ত, তারা একেবারেই পুরাপুরি ভাবে উদাসীন আমি বলবো না, কিন্তু কি করছে, তাদের প্রতি যে মানুষের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, এগুলো ক্রমেই বিলুপ্তি হওয়ার পথে। এই জন্য আমার কাছে মনে হয় 24 ঘন্টার আলটিমেটাম আমরা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাব না কার্যকর রাষ্ট্রের দিকে রাখবো, সেটা এখন খুব জরুরি প্রশ্ন। প্রশ্নটা এই কারণে, সামনে নির্বাচন। আমরা যদি নির্বাচনটা না করতে পারি বা কোনো কারণে নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা কোনো রকম বাধা বিঘ্ন তৈরি হয়, দায় কার? সরকারকে নিতে হবে। যদি সরকারকে নিতে হয়, তাহলে এই জিনিসগুলো যেটা মুখোমুখি হয়েছে, এটা ফয়সালা হতে হবে। আর যারা আজকে রাস্তায় নেমেছে, এখন শাহবাগে আহ, আছে, আলটিমেটাম দেখছে, তাদের বিষয়টার সঙ্গে সারা দেশবাসী এবং প্রতিটি রাজনৈতিক দল একমত। এই জন্য সম্পর্ক যেন ফারাক বেশি না বাড়ে। আমার মনে হয় জি। কার্যকর পদক্ষেপ না নিলে 24 ঘন্টা পর কি হবে, এটা সরকারও জানে কিনা আমি জানি না, তবে মানুষ এই 24 ঘন্টার পর কি হবে এই টেনশনে তো অবশ্যই আছে।